কথা মতো সকাল সকাল হাজির হয়ে গেছি, কারণ আজকে ব্রহ্মপুর ছাড়ার দিন। আজকে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো গাড়িতে লাগেজ ঢোকাচ্ছি। এই ব্রহ্মপুরে কিন্তু আরেকটা সাইট সিন রয়েছে, তারাতারিণী মন্দির। এবং কালকে রাতে যেটা দেখলেন যে শিবের যে উপরে যে লাইট অ্যান্ড সাউন্ডের এত সুন্দর একটা আধ ঘন্টার প্রোগ্রাম, সত্যি মন ভরে গেছে। এটা আমি কারোর কাছে রেকমেন্ডেশন পাইনি, লোকাল লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম। ভাগ্যিস কথা বলেছিলাম, তাই জন্য একটা ভালো জিনিস চোখে পড়লো। তো চলুন সকালবেলা শুরুটা করি মন্দির দর্শন দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের হাওড়ার ভূমিপুত্র স্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক মায়ের নাম নিয়ে। ওই যে সামনে পাহাড়ের ওপর মা তারাতারিণীর মন্দির, ওইখানেই আমরা যাচ্ছি। যদি আপনারা পুজো দিতে চান তাহলে পুজো দেবার জন্য ডালা বা সামগ্রী মন্দিরে ঢোকার মেন গেটের সামনে থেকেই আপনারা নিয়ে নিতে পারেন, কারণ এখানে প্রচুর ব্যবস্থা রয়েছে। আপনাদের অপশান পাবেন পুজোর ডালা বা সামগ্রী কেনার। একবার ওপরে উঠে গেলে সেখানে কোনো ডালা বা পুজোর সামগ্রী কেনার কিন্তু ব্যবস্থা নেই। গাড়ি মানে প্রাইভেট কার এখানে অ্যালাউ নয় মন্দির অবধি যাওয়ার জন্য। এই যে মেন গেট, এখান থেকে আপনারা এই সামনে যে বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আপনাদের যেতে হবে। সামনে কাউন্টার রয়েছে টিকিট কেটে। তো গাড়ি আমাদের পার্কিংয়ে চলে গেল, আমরা এই বাসে করে এখন যাব মন্দিরের সামনে। এই মন্দিরে ওঠার জন্য আপনাদের রোপওয়ে রয়েছে, সঙ্গে আপনাদের সিঁড়িও রয়েছে, 998টা সিঁড়ি রয়েছে বা। তো ওইটা সিঁড়িটা দিয়ে আপনাদের যেতে হবে। তো আমরা বাসে যাব। বাসের টিকিট আপ ডাউন মিলিয়ে 30 টাকা, আর যদি আপনারা রোপওয়েতে যেতে চান তাহলে জন প্রতি 60 টাকা করে ভাড়া লাগবে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রোপওয়ে সার্ভিস খোলা থাকে তারাতারিণী মন্দিরে যাবার জন্য। তারাতারিণী মন্দির ব্রহ্মপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, উড়িষ্যার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে ঋষিকুল্যা নদীর তীরে কুমারী পাহাড়ের ওপরে সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ হলো এই তারাতারিণী মন্দির। কথিত আছে যে মাতা সতীর বক্ষযুগল যেখানে পড়েছিল সেখানেই আজকে স্থাপিত হয়েছে তারাতারিণী মন্দির। এই তারাতারিণী মন্দিরে মায়ের বক্ষযুগলের একটিকে মা তারা রূপে এবং অপরটিকে মা তারিণী রূপে পুজো করা হয়। একত্রে তাই এর নামকরণ হয়েছে তারাতারিণী। বর্তমানে দুটি প্রস্তরখণ্ড পিতলের চতুর্ভুজা মাতৃমূর্তি দিয়ে ঢাকা, ঠিক এই রকম যেমনটা আপনারা দেখছেন। আসলে গর্ভগৃহে ক্যামেরা তো অ্যালাউ নয়, তাই বাইরের ফটো ফ্রেম থেকে আপনাদেরকে দেখালাম।
ভালোই দর্শন হলো নির্বিঘ্নে। চলো মন্দিরটা এবার চারপাশে একটু ঘুরে দেখি। মূল মন্দিরের চার কোণে আবার চার ভগবান রয়েছেন। গর্ভগৃহে প্রবেশদ্বারের ডান দিকে রয়েছেন জগন্নাথ মহাপ্রভু, বাম দিকে রয়েছেন মায়ের স্বামী দেবাদিদেব মহাদেব, আর গর্ভগৃহের ঠিক পিছনের দিকে রয়েছে ডান দিকে সূর্যনারায়ণ এবং বাম দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। ওই যে দেখছেন এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আমরা বাসে এই মন্দিরে এসেছি। আর এই যে ঋষিকুল্লা নদীর পাশে এই পাহাড়ে যে মায়ের মন্দির, ওই হচ্ছে ঋষিকুল্লা নদী। এটা হচ্ছে গঙ্গার বড় বোন সরস্বতী, মা সরস্বতীর আর এক নাম ঋষিকুল্লা। তো এই হচ্ছে সেই নদী, যদিও আজকে প্রায় শুকিয়ে এসছে। সেভেন্টিন্থ সেঞ্চুরিতে তৎকালীন প্রাচীন কলিঙ্গের মহারাজ বাসুপ্রহরাজ এর প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর দেখাশোনা করে তারাতারিণী টেম্পেলের ডেভেলপমেন্ট বোর্ড। এই তারাতারিণী টেম্পেলের ধ্বজাও প্রতিদিন সকালবেলা পরিবর্তন করা হয়। ফিরতি পথে সেটাও দেখা হয়ে গেল। গতকাল রাত্রি 10টায় খেয়েছিলাম, আর আজ এখন বাজে 10টা, 12 ঘন্টা পর খুব জোর খিদে পেয়েছে। ঠাকুর দর্শন ছিল তাই সকালবেলা খেয়ে আর ঢুকিনি, দর্শন করে নিয়েছি। ফেরার পথে এখন গুছিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আমরা রওনা দেব দারিংবাড়ির উদ্দেশ্যে। একটা জবরদস্ত ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। জায়গাটার নামেই কিন্তু লুকিয়ে রয়েছে জায়গাটার মাহাত্ম্য। আমরা এখন চলেছি তপ্তপানির দিকে। তপ্তপানি, তপ্ত মানে হচ্ছে গরম আর পানি মানে হচ্ছে জল। গোদা বাংলায় বলতে গেলে উষ্ণ প্রস্রবণ, আর ইংরাজিতে বললে হট ওয়াটার স্প্রিং। তারাতারিণী মন্দির থেকে এর দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। পৌঁছতে 3 ঘন্টা লাগবে। এই তপ্তপানিতে একদিকে যেমন রয়েছে ডিয়ার পার্ক, যেমন রয়েছে হট স্প্রিং, তেমন দেখতে পাবেন সবুজে ভরা পাহাড়ি ল্যান্ডস্কেপ। অপরদিকে দেখতে পাবেন উড়িষ্যার বুকে এক চিলতে ছোট্ট তিব্বত এবং ঝর্ণা এবং ড্যাম, যা আপনাদের মনকে মন্ত্রমুগ্ধ করবে। তবে মনে হয় না ডিয়ার পার্কটা যেতে যেতে দেখতে পাবো, কারণ ডিয়ার পার্ক সকাল 9টা থেকে 12টা অবধি খোলা থাকে।
তারপর 12টা থেকে 2:30 অবধি বন্ধ থাকে, 2:30 থেকে আবার 4:30 পর্যন্ত খোলা হয়। এখন ঘড়িতে 12:30 বাজে, তার মানে অলরেডি ডিয়ার পার্ক বন্ধ হয়ে গেছে। আর আমরা ফিরবো না এই পথে, তাই জন্য ডিয়ার পার্ক এবারের মতো স্থগিত থাক। আসছেবারে আবার দেখা হবে এই ডিয়ার পার্ক। তবে এখন আমরা এগিয়ে যাই তপ্তপানির উদ্দেশ্যে। উড়িষ্যার গঞ্জম জেলার সানাখেমুন্ডি ব্লকে মূলত সালফারের জন্য গরম হওয়া এই জল আধ্যাত্মিকতা এবং মেডিসিনাল গুণের জন্য খুবই কিন্তু এই চত্বরে বিখ্যাত। এই মন্দিরটিতে লোকাল আদিবাসীরা মা গন্ধনী দেবীর আরাধনা বা পুজো করে আসেন। এই উষ্ণ প্রস্রবণের মধ্যিখানে মায়ের প্রতীকী পাথরের মূর্তি রয়েছে, যা প্রতি সোমবার এবং সংক্রান্তির দিনে মহা ধুমধামে পুজো করা হয়। এই তপ্তপানিতে যদি আপনারা থাকতে চান, তার জন্য আপনাদের দুটি অপশান রয়েছে। একটি হচ্ছে তপ্তপানি স্প্রিং রিসর্ট, আরেকটি হলো তপ্তপানি পান্থনিবাস। তবে পান্থনিবাসের অবস্থা দেখে আমার খুবই ভগ্নদশা লেগেছে। আপনারা যদি বেটার থাকতে চান, তাহলে আপনাদের কাছে বেস্ট অপশান হচ্ছে তপ্তপানি স্প্রিং রিসর্ট। আর বাকি যে হোটেলগুলো রয়েছে সেগুলো তপ্তপানি থেকে আইদার 52 নাহলে 57 কিলোমিটার দূরত্বে। এই দুটো কিন্তু একমাত্র রয়েছে 27 কিলোমিটার দূরত্বে তপ্তপানি থেকে। আমি তপ্তপানি স্প্রিং রিসর্টের বুকিং ওয়েবসাইট এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তপ্তপানি দেখে এবার আমরা রওনা দিয়েছি জিরাঙ্গার দিকে। তপ্তপানি থেকে 52 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগবে পৌঁছতে। এই জিরাঙ্গাতেই রয়েছে এক টুকরো ছোট্ট তিব্বত। আসলে হয়েছেটা কি, 1959 সালে তিব্বতে চীনা আগ্রাসন এবং দখলের ফলে তাদের ধর্মীয় গুরু এবং রাজনৈতিক প্রধান ইয়র হলিনেস 14 দালাই লামা সহ প্রায় 85,000 তিব্বতী ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যারা ভারতে এসেছিলেন তাদের কিছু সংখ্যক ছিলেন অরুণাচলে, কিছু সংখ্যক এসেছিলেন দার্জিলিংয়ে এবং কিছু সংখ্যক এসেছিলেন উড়িষ্যার বেহরামপুর থেকে 87 কিলোমিটার দূরত্বে চন্দ্রগিরি হিলে। তিব্বতী উদ্বাস্তুরা যারা এই জিরাঙ্গাতে চন্দ্রগিরি হিলে আশ্রয় নিয়েছিলেন, তারা এই জায়গাটিকে তিব্বতী ভাষায় ফুন্ট সোক লিং এই নামে ডাকেন, যার অর্থ হলো প্রচুর সুখের দেশ। 1998 সালে ইয়র হলিনেস 14 দালাই লামা এই চন্দ্রগিরি পাহাড়ে মনেস্ট্রি বা মঠ তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং 2003 সালে এই মঠের বা মনেস্ট্রির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। প্রায় তার 5 বছর পরে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 2008 সালে মনেস্ট্রি বা মঠটি সম্পূর্ণতা পায়। নেপাল, ভুটান, তিব্বতী আর্কিটেক্ট বা স্থপতিদের প্ল্যানিংয়ে এবং লোকাল মিস্ত্রিদের সাহায্যে আতানপুরি স্টাইলে তৈরি হয় এই জিরাং মনেস্ট্রিটি, যেটি হলো আজকে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। তো চলুন পৌঁছানো যাক জিরাং মনেস্ট্রি। মেন মনেস্ট্রিতে ঢোকার আগে ডান দিকে একটি ছোটেন বা স্তূপা পার্ক আছে। পার হেড 5 টাকার টিকিট কেটে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সাজানো গোছানো সুন্দর একটি পার্ক, মন্দ নয়। পার্ক দেখে এবার আমরা রওনা দিলাম মেন মনেস্ট্রির দিকে। এইবার আমরা প্রবেশ করতে চলেছি পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার রিপা বংশের অন্তর্গত পদ্মসম্ভবা মহাবিহার বা থুপটেন মিন্ডোলিং মনেস্ট্রি। 2010 সালের জানুয়ারি মাসে ইয়র হলিনেস 14 দালাই লামা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় 10 একর জমির ওপর এই মনেস্ট্রিটি ছড়িয়ে রয়েছে, আর এই মনেস্ট্রিতে প্রায় এখন 200-এরও কাছাকাছি সন্ন্যাসী বসবাস করেন বা রয়েছেন।
এই 23 ফুটের বুদ্ধ মূর্তিটির ডান দিকেই রয়েছে 17 ফুট উচ্চতার গুরু পদ্মসম্ভবার মূর্তি। মনেস্ট্রি তো দেখলাম, দিরাং মনেস্ট্রি বা আপনার তাওয়াং মনেস্ট্রি বা আপনার বোমডিলা মনেস্ট্রিতে, প্রত্যেক মনেস্ট্রিতে যেমন স্কুল থাকে এখানেও কিন্তু সেরকমই স্কুল রয়েছে, পদ্মসম্ভবা স্কুল। ঠিক তেমনি এখানে এই স্টুডেন্ট যারা পড়েন, যারা বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করে, সেই ছোট ছোট খুদেদের থাকার জায়গা হচ্ছে, এই হচ্ছে তাদের হোস্টেল। তো মনেস্ট্রি দেখা কমপ্লিট, এবার আমরা এগিয়ে যাব পরবর্তী ওয়াটারফলসের দিকে। চলুন। জিরাং মনেস্ট্রির মেন গেট থেকে বেরিয়ে বাঁদিকে বেশি নয় 5 কিলোমিটার গেলেই দেখতে পাবো আজকের পরবর্তী দর্শনীয় স্থান কাসাডা ওয়াটারফলস বা জলপ্রপাত। Just reached Kasada waterfalls, no more bokor bokor, just enjoy the beauty of the Prakriti. এই গজপতি জেলায় কাসাডা ওয়াটারফলসের পরেও আরও একটি সুন্দর দেখার জায়গা আছে কিন্তু, যেটা কাসাডা ওয়াটারফলস থেকে 59 কিলোমিটার দূরে, যেখান থেকে সানরাইজ এবং সানসেট খুব সুন্দর দেখা যায়। পাহাড়ে ঘেরা একটা সুন্দর লেক, আমি কথা বলছি হরভঙ্গি লেক বা হরভঙ্গি ড্যামের ব্যাপারে। সূর্য প্রায় অস্ত যাবার পথে, এখনও কিন্তু 1 ঘন্টা লাগবে আমাদের সেখানে পৌঁছোতে। তো চলুন সন্ধে নামার আগে তাড়াতাড়ি পৌঁছোই হরভঙ্গি ড্যাম। এক্স্যাক্টলি এই লেকটার কি নাম, আমরা হরভঙ্গি ড্যাম যাচ্ছিলাম দেখতে, হঠাৎ করে এই জায়গাটা দেখে এত সুন্দর লাগলো না, জাস্ট একটু দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ। মাধুরী লেকে যেরকম গাছের কাণ্ড ছিল লেকের মধ্যে, এখানেও কিন্তু ঠিক সেইভাবে লেকের মধ্যে মরা গাছের কাণ্ড সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। সিম্পলি অসাধারণ লাগছে জায়গাটা। এই হচ্ছে হরভঙ্গি ড্যাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হরভঙ্গি ড্যামের ওপরে। আর আমি আসার আগে যে লেকটা অত সুন্দর দেখলাম, যার নাম আমি বলে দিলাম যে জানি না, এখানে লোকাল লোকের সঙ্গে কথা বলতে জানতে পারলাম এই হচ্ছে হরভঙ্গি লেক। এই লেকের ওপরেই তৈরি এই হরভঙ্গি ড্যাম। আর জাস্ট একবার যদি পুরোটা ঘোরাও, মানে এই পাশটা তো পুরো স্বর্গ। উড়িষ্যার এই দারিংবাড়ি এলাকাকে যে কাশ্মীর বলা হয় উড়িষ্যার, খুব একটা ভুল করা হয় না। অসম ইয়ার। সন্ধে নামছে পাহাড়ের ওপর, কুয়াশা, আহা হা হা, একটা পুরো সন্ধ্যা কাটানো যায় এখানে। সিম্পলি অসম। দিনের শেষে এবার আমরা ফাইনালি রওনা দিলাম দারিংবাদির উদ্দেশ্যে। এতক্ষণ আমরা বেস তৈরি করছিলাম। বেস বলতে মনে পড়লো, দারিংবাদি ওঠার আগে তার পাদদেশে যে সাইট সিনগুলি ছিল তার বেশিরভাগটাই আজ আমরা কভার করে নিলাম, একমাত্র ডিয়ার পার্কটা বাদে। হরভঙ্গি ড্যাম থেকে 84 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য। তা হ্যাঁ, হবে 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে সেখানে পৌঁছোতে আর কি, দারিংবাদিতে।
কি ভাবছেন বারবার দারিংবাদী ভুল নামটা কেন উচ্চারণ করছি? আসলে আমিও আগে দারিংবাড়ি জানতাম, কিন্তু এখানে এসে একজন লোকাল শিক্ষকের সাথে কিছুক্ষণের জন্য আলাপ হয়েছিল। তিনি আমায় শুধরে দিলেন। আসলে দারিংবাদী হলো পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে কন্ধমাল জেলার পূর্বঘাট পর্বতমালার একটি পাহাড়ি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। উচ্চতা এর বেশি নয়, 915 মিটার। ব্রিটিশ শাসনকালে একদিন এই জায়গাটার দায়িত্বভার গ্রহণ করেছিলেন দারিং নামে এক সাহেব অফিসার। তিনি এখানে এসে তার জীবনের শেষ পর্যন্ত কাটিয়েছিলেন। তাই তার মৃত্যুর পর এই স্থানটির নাম হয়েছিল দারিং। আর বাদি শব্দটার মানে হচ্ছে উড়িয়া এটা শব্দ, এই শব্দটার মানে হচ্ছে গ্রাম। তাই একত্রে এই জায়গাটার নাম হয়েছে দারিংবাদী। বুঝলেন? ভুবনেশ্বর থেকে বা আপনার ব্রহ্মপুর থেকে এখানে কিন্তু প্রচুর বাস সার্ভিস রয়েছে। আর এই দারিংবাড়ি এখানে প্রপার দারিংবাড়িতে প্রচুর হোটেল ও রিসর্ট রয়েছে। তাদের কয়েকটা ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে নিজেদের প্রয়োজন মতো যোগাযোগ করে নিতে পারেন। তবে আমরা প্রপার দারিংবাড়ি থেকে 1.5-2 কিলোমিটার দূরে একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকবো। আসলে আমরা ইউটিপিআয় থাকবো আর 10-15 মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের বুকিং করা হোটেল ইউটিপিআতে। ইউটোপিয়ার এখনো অবধি ব্যবস্থাপত্র বেশ ভালো। দারিংবাড়িতে আমরা ইউটোপিয়াতে থাকবো। তো আমরা এই কমপ্লেক্সটাতে থাকবো। এইখানে আমাদের 103 নম্বর রুম সম্ভবত, তাই তো? আমরা এই 103 নম্বর রুমে থাকবো। এই কমপ্লেক্সটার মতো আরও দুখানা কমপ্লেক্স রয়েছে। একটা হচ্ছে এইখানে কমপ্লেক্স রয়েছে, আর একটা ওই কমপ্লেক্স রয়েছে। তো অন্ধকার হয়ে যাওয়ার জন্য প্রপারলি ঘুরিয়ে হোটেলটা দেখাতে পারছি না। তো চলুন রুমটা এখন ভালো করে দেখাতে পারি। চলে আসুন রুমে, এবার চেক ইন করি। ওয়াও, অসাধারণ, সিম্পলি অসাধারণ রুমটা। নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ। খাটটা দেখেছেন? খুব সুন্দর, খুব সুন্দর। টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টি মেকারগুলো রয়েছে, কফি মেকারগুলো রয়েছে, জল রয়েছে। এই আয়নাটা আমার খুব পছন্দ, কাঠের কাজটা সুন্দর। ড্রেসিং টেবিল, চেয়ার, অ্যাজ ইউজুয়াল। এখানে একটা ডেস্কও রয়েছে কাজ করবার জন্য। আপনারা যদি চান তো এখানে বসে লিখতে বা ল্যাপটপে কাজও করতে পারবেন। এই হোটেলে রুম যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে এর টয়লেট বা ওয়াশরুমটা। তো চলুন দেখে নিই একটু এর ওয়াশরুমটা। বাহ, বেশ বড় সড়ো, বেশ 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 বড় সড়ো। ঠান্ডা জল, গরম জলের ব্যবস্থা রয়েছে। আর সঙ্গে আপনার টেলিফোন শাওয়ারও রয়েছে, বেসিন তো রয়েছে, আলমারি রয়েছে, আর কোমোডের ব্যবস্থাও রয়েছে। কোমোডের ব্যবস্থাটা এখানে কিন্তু আরো উন্নত। এখানে কিন্তু জল আসবে আপনাকে, দুরকমই সিস্টেম রয়েছে। মানে একটা জল আসবে আর আপনি চাইলে এটা দিয়েও ইউজ করে ধুতে পারেন। বাহ, বেশ ভালো। তো এখন আমি হয়তো ততটা দেখাতে পারবো না, অন্ধকার, তবুও দেখি ভিউটা কেমন। আসুন। ওয়াও, কালবনির জঙ্গল ছিল না ফেলুদাতে, ওই হচ্ছে কালা পাহাড় আর ওই হচ্ছে জঙ্গল, কালবনির জঙ্গল। বাহ, পূর্ণিমার রাত, অসাধারণ। আশা করি কাল সকালবেলা ভিউটা আরো ক্লিয়ার হবে। ছোট ছোট ঝিঁঝি পোকার একটা শব্দ,
শান্ত নিরিবিলি অসম यार। তো চলুন, অনেকটা জার্নি, অনেক সাইট সিন দেখলাম, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে ডিনার টাইমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই কিন্তু বাফেতে, রুমের ভাড়ার সঙ্গে সব কিছুই কিন্তু ইনক্লুডিং। আর একান্তই যদি গেস্ট খুবই কম থাকে তাহলে বাফেট আর হয় না, তখন আলাকাটে আপনার যা ইচ্ছা খেতে পারেন ডিনার এবং লাঞ্চে। আজকের ডিনারে আমি নিয়েছি এগ চিলি, ফ্রাইড রাইস আর শেষ পাতে পায়েস। এগ চিলি এই আইটেমটা নতুন খাচ্ছি এখানে, বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, এই ইউটোপিয়া হোটেল অ্যান্ড রিসর্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো খান, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। সো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, বাই।